জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তা সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। গোয়েন্দা সহ বিভিন্ন সংস্থাকে বলা হয়েছে কোনো মিডিয়াকে চাপ প্রয়োগ না করতে, ভুল তথ্য প্রচারে অবগত করতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ডেইলি স্টার ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা ও মতবিনিময় সভায় তিনি আরও বলেন, সরকার নিয়ন্ত্রিত সাংবাদিকতা থেকে বের হতে হবে। 11 মাসে আমরা চেষ্টা করেছি এবং আমাদের তরফ থেকে বারবার বলা হয়েছে যে কোনো ধরনের কোনো সিক্রেট এজেন্সি, কোনো ধরনের কোনো ইন্টেলিজেন্স এজেন্সি যেন কোনো টিভি মিডিয়াকে বা নিউজ পেপারকে, কাউকে বা কোনো সাংবাদিককে একটা যেন ফোন না করে। পিএম অফিসের একজন একটা ডেপুটি প্রেস সেক্রেটারিও মনস্টার ছিলেন এবং ওনার জন্য এটা করা যাবে না। আমরা তো সেই জায়গায় যেতে চাই না। আমরা চাই বাংলাদেশে প্রেস ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজড হোক। একটা ছেলে এসে যেন বলতে পারে যে না, উইদাউট ফেয়ার সে একটা স্টোরি পারসিউ করতে পারে, একটা স্টোরিকে সে অনেকভাবে দেখতে পারে। আমাদের তো সত্যিকার অর্থে গত 15 বছর না, আমাদের তো অনেক পুরনো অনেক সমস্যা আছে, সবগুলো সে যেন নতুন করে দেখতে পারে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা মারা গেছেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে সকালে রাজধানীর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 82 বছর। 2007 সালে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান এবং তার মেয়াদকালেই 2008 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পেশাগত জীবনে তিনি পানি সম্পদ এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 1966 সালে তিনি তৎকালীন পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দিয়ে নানা প্রশাসনিক পর্যায়ে দায়িত্ব পালন করেন। জুলাই সনদের মাধ্যমে শহীদদের মর্যাদা এবং জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে সংস্কার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে বগুড়ায় পদযাত্রা শুরুর আগে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এই কথা বলেন তিনি। পাশাপাশি শেখ হাসিনা সহ যারা ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। এ সময় নাহিদ ইসলামকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। পরে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শহরের সাতমাথা পর্যন্ত পদযাত্রায় অংশ নেন এনসিপির শীর্ষ নেতারা। পরে বগুড়ার শিবগঞ্জের মোকামতলা ও কিচক বন্দরে পথসভা করার কথা রয়েছে। উত্তরাঞ্চল সফরের 5ম দিনে বগুড়ার পাশাপাশি জয়পুরহাট ও নওগাঁয় মতবিনিময় পথসভা ও পদযাত্রা করবেন এনসিপির শীর্ষ নেতারা। এই শহীদ পরিবার যারা আছে, আহত যারা আছে, তাদের রাজনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশ রাষ্ট্রের করতে হবে। জুলাই সনদের কথা বলতেছি, যেখানে সংস্কার, বাংলাদেশে কি কি সংস্কার দরকার সেই সংস্কারের কথা থাকবে। আমরা এই দুইটা দাবিতে এখন সারা দেশে পদযাত্রা করতেছি। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নতুন পুরাতন বুঝি না, আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে যুবকরা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ রেখে গেছেন সেই রক্তের সাথে বেইমানি করতে দিব না। সকালে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন। দেশের রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা চলছে বলেও মন্তব্য করে জামায়াতের আমির বলেন, মেঘ যত ঘন হোক সূর্যকে আটকে রাখতে পারবে না। ন্যায়নীতি এবং কোরআনের আইনের ভিত্তিতে নতুন সূর্য উঠবেই। এই লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। পথসভায় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম ও কুমিল্লার বিভিন্ন শাখার জামায়াতের নেতৃবৃন্দ। যে যুবকরা বুক চিতিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশকে আমানত রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেব না ইনশাআল্লাহ। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকর্ম আর উৎপাত আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে ইনশাআল্লাহ। নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের 3 তত্ত্ব মুসলিম বিশ্বের উন্নয়ন, কর্মপরিবেশ, কর্মদক্ষতা ও কর্মসংস্থানে ঐতিহাসিক ভূমিকা পালনের
সক্ষম বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিট 2025-এ অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। রিজওয়ানা হাসান বলেন, বেকারত্ব হ্রাস, দারিদ্র্য দূরীকরণ ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে একত্রে কাজ করতে হবে। তিনি বলেন, তরুণরাই পারে পরিবর্তন এনে সব বৈষম্য দূর করতে। সামিটে তুরস্কের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর হালিস ইউনুস এসরোজ বলেন, ডক্টর ইউনুসের 3-0 তত্ত্ব ইতিমধ্যে তুরস্কের সামাজিক ব্যবসায় অনুসরণ করা হচ্ছে। বর্তমান সরকারের তত্ত্বাবধানে বাংলাদেশের একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। Of a most inequitable economic model. When we talk about social business, we say this from a sense of responsibility towards the society. When we talk about popularizing it or bringing the Muslims together around the notion of social security, when we talk about inequity, Islam has this beautiful system of zakat, who need that financial assistance, and to do it in a way that changes the life of that person. So you don't give an insignificant amount to 100 people, rather you target the needy people and help them in a way that they come out of poverty. কুমিল্লার মুরাদনগরের বাঙ্গুরায় একই পরিবারের 3 জনকে হত্যার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল সহ 38 জনকে আসামি করে মামলা করেছে পরিবার। অজ্ঞাত আসামি আরও 25 জন সকালে নিহত রুবি আক্তারের মেয়ে রিক্তা বাদী হয়ে বাঙ্গুরা থানায় মামলা করেন। মামলায় আক্কবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাল সহ 38 জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও 25 জনকে। গত বৃহস্পতিবার সকালে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে নিহত রুবি আক্তারের সঙ্গে ইউপি সদস্য বাচ্চুর বাকবিতণ্ডা হয়। এরপর উত্তেজিত জনতা রুবি আক্তারের বাড়ি ভাঙচুর করে। এই সময় মা রুবি আক্তার, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ফরিদপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য শিল্পপতি এ কে আজাদের বাড়িতে হামলার ঘটনায় বিএনপি 16 নেতার নামে মামলা করেছে। এতে আসামি করা হয়েছে মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মুস্তফা মিরাজ সহ 16 জনকে। শুক্রবার সন্ধ্যায় হামিম গ্রুপের ল্যান্ড কর্মকর্তা মোহাম্মদ রাফিজুল খান বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় এজাহারটি জমা দেন। পরে শনিবার সকালে মামলা রুজু হয়। পুলিশ বলছে, আসামিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এজাহারে বলা হয়, গেল বৃহস্পতিবার বিকেলে শহরের ঝিলটুলিতে এ কে আজাদের বাড়িতে একদল দুর্বৃত্ত সিকিউরিটি গার্ডকে হুমকি দিয়ে বাসায় প্রবেশ করে। পরে বাড়ির ভেতর ঢুকে হুমকি ধামকি দেয় কর্মচারীদের। এই ঘটনায় আসামি করা হয়েছে আরও অজ্ঞাতনামা 25 থেকে 30 জনকে। সৌদি আরব থেকে 387 জন হজ যাত্রী নিয়ে আসা ফ্লাইটের যান্ত্রিক ত্রুটি সারিয়ে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সকাল 9:30টায় বিজি 138 বিমানটি সফলভাবে ল্যান্ড করার পর রানওয়ে 23 প্রান্তে গিয়ে আটকে পড়ে। তবে এতে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তারা বলছে, বিমানটিতে থাকা সব যাত্রীকেই নিরাপদে সরিয়ে আনা হয়েছে। বিমানবন্দর কর্মকর্তারা জানান, মদিনা থেকে আসা এক ফ্লাইটে সবাই ছিল হজ যাত্রী। যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে দ্রুত বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নিতে কাজ শুরু করে কর্মীরা। প্রায় 2 ঘন্টা পর সকাল 11:30টার দিকে এপ্রন এরিয়ায় আনা হয়। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে প্রায় 2 ঘন্টা বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। সিলেটের পাথরকুয়ালি খুলে দেয়া সহ 5 দাবিতে 48 ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘট পালন করছেন জেলার ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে সিলেটে পণ্য পরিবহন। সকাল থেকে চলা এই পণ্য পরিবহন ধর্মঘটে বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। সিলেট ট্রাক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটে ডাক দেয়। পাথরকুয়ারি খুলে দেওয়া, ক্রাশার মেশিন ধ্বংস অভিযান বন্ধ, পাথর পরিবহনকারী ট্রাক চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ সহ 5 দফা দাবিতে আন্দোলনে নামে তারা। পরিবহন শ্রমিকরা জানায়, জেলার সকল মালিক শ্রমিক এক হয়ে এই আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। মাল বহন আমরা লোড করতে পারতাম না, মানে ওটাই আমরা এখন বর্তমানে বইয়া রয়েছে। এখন সন্ধ্যার পরে আমরা লোড লইম। তো গাড়ি কেউ লনি না লইলে এখন যদি 3.5 তো লইম, 3.5 তো আর নাই। 10 যে এগোতে আমরা রগত খালি গাড়ি মাল নিয়ে আমরা গ্রামের বাজারও বেশি না, ইয়া দেখলাম যে মাল লোন নাই। এখন তো আমরা মাল লইয়া হিন্ন যাওয়া সম্ভব নয়।
তাকে কয় লোড লইতাম না আমরা দিতে আমরা গাড়ি ভেঙে লিব এই করবো সেই করবো ডরাই তারা। এখন আমরা তো মাল লই আটকে গেছি, আমরা তো পুষি মালের দোকানদারি করি, পুষি মাল লইয়া এখন আটকে গেছি। পঞ্চগড়ের সদর উপজেলার খুনিয়াপাড়া সীমান্ত দিয়ে নারী শিশু সহ 10 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। শুক্রবার দিবাগত রাতে উপজেলার খুনিয়াপাড়া সীমান্ত দিয়ে তাদের পুশিন করা হয়। নীলফামারীর 56 বিজিবির সিং রোড বিওপির টহল দল তাদের আটক করে। পরে আটককৃতদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়, যাদের মধ্যে 4 জন পুরুষ, 3 জন মহিলা ও 3 জন শিশু রয়েছে। তারা খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা বলে জানা গেছে। দীর্ঘদিন ভারতের বিভিন্ন এলাকায় শ্রমজীবী হিসেবে কাজ করতেন তারা। পরিচয় নিশ্চিত হয়ে তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ভারী বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এখন পর্যন্ত 24 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া টেক্সাসের রিভার সাইডে ক্যাম্প করতে আসা অন্তত 25 জন কন্যা শিশুর সন্ধান পাওয়া যাচ্ছে না। শিশুদের উদ্ধারে কাজ শুরু করেছে ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্টের ওয়ার্ডেন সহ রেঞ্জারদের কয়েকটি দল। এছাড়া বন্যা কবলিত অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে 250 স্থানীয় বাসিন্দাকে। পরিস্থিতির অবনতি হওয়ায় গোটা অঙ্গরাজ্য আপৎকালীন জরুরি অবস্থা জারি করা হয়েছে। হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে এই ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে 69 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ প্রায় অর্ধশত বাসিন্দা। রাজ্যের অধিকাংশ জেলায় সোমবার পর্যন্ত জারি আছে জরুরি অবস্থা। এদিকে তৃতীয় দিনেও নিয়ন্ত্রণে আসেনি গ্রিসের দাবানল। কেরোপি অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 800 বাসিন্দাকে। এছাড়া দেশটির দক্ষিণে ক্রিট অঞ্চল কয়েকশো একর বনভূমিতে পুড়ে গেছে এক অসংখ্য জলপাই বাগান। 48টি দমকল যান, 6 হেলিকপ্টার দিয়ে দাবানল নেভানোর কাজ করছেন 130 জন উদ্ধারকর্মী। শুষ্ক আবহাওয়ার পাশাপাশি তীব্র বাতাস থাকায় বাড়ছে শঙ্কা। স্থানীয় দমকল বিভাগ বলছে, ইতিমধ্যে যেসব অঞ্চলের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে সেখানে আবারও বাড়তে পারে দাবানলের তীব্রতা। এদিকে টানা 7 দিন পর তুরস্কে সক্রিয় 9টি দাবানলের মধ্যে 6টি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে রয়টার্স। এক সপ্তাহের এই বিপর্যয়ে ঘর ছাড়া হয়েছেন অন্তত কয়েক হাজার বাসিন্দা, যদিও শুক্রবারের পর বাড়েনি হতাহতের সংখ্যা। গাজায় 60 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। যুক্তরাষ্ট্র সমর্থিত প্রস্তাবটি নিয়ে আলোচনার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত বলে জানিয়েছে সংগঠনটি। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী 60 দিনের যুদ্ধবিরতিতে 10 জীবিত জিম্মিকে মুক্তি দিবে হামাস। ফিরিয়ে দেয়া হবে 18 জিম্মির মরদেহ। বিপরীতে সামরিক আগ্রাসন বন্ধ করবে ইসরায়েল। পাশাপাশি উপত্যকায় ত্রাণ সরবরাহে তুলে নেওয়া হবে বিধিনিষেধ। তবে সাময়িক যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিশ্রুতি রক্ষার বিষয়টির নিশ্চয়তা এখনও দেননি ট্রাম্প। ফিলিস্তিনের আরেক সংগঠন ইসলামিক জিহাদ এই আলোচনাকে সমর্থন করলেও স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তার দাবি জানিয়েছে। শুক্রবার দিনভর ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছে কমপক্ষে 138 জন ফিলিস্তিনি। এদিকে হিজবুল্লাহ আত্মসমর্পণ করবে না বলে ঘোষণা দিয়েছেন সংগঠনটির প্রধান নাইম কাশেম। আর যে কোনো আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। এবার খেলার খবর। কলম্বোর প্রেমাদাসায় আজ ঘুরে দাঁড়ানোর লড়াই বাংলাদেশের। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জিততেই হবে। আর এই কঠিন পরীক্ষায় থাকছেন না প্রধান কোচ ফিল সিমন্স। বাংলাদেশ সময় দুপুর 3টায় শুরু হবে ম্যাচটি। একাদশেও আসতে পারে পরিবর্তন। মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে চোটের জন্য নিজের বোলিং কোটা পূরণ করতে পারেননি। আজকের ম্যাচে তাকে পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। যদিও দলীয় সূত্রের খবর তিনি খেলার জন্য ফিট রয়েছেন। তবে একাদশ থেকে বাদ পড়তে পারেন লিটন দাস। মেহেদী হাসান মিরাজের দলে প্রবেশ করতে পারেন একজন ব্যাটার। সেই নামটা হতে পারে শামীম হোসেন পাটোয়ারি, যাকে ব্যাট হাতে ফিনিশার আর পার্ট টাইম বোলার হিসেবেও দেখা যেতে পারে। টপ অর্ডারে বদল না এলেও মিডল অর্ডারের ব্যাটিং লাইন আপে আসতে পারে পরিবর্তন। উপরের দিকে খেলার সম্ভাবনা রয়েছে মিরাজ, জাকের আলীর। তাওহিদ হৃদয় নামতে পারেন 5 নম্বরে। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে আজ বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। ইয়াঙ্গুনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। প্রথম 2 ম্যাচ জিতে টুর্নামেন্টে খেলা নিশ্চিত করা ফিদা ঋতুপর্ণদের জন্য আজকের ম্যাচটা শুধুই নিয়ম রক্ষার। টুর্নামেন্টের প্রথম ম্যাচে এই মুহূর্তে বাংলাদেশের চেয়ে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে 7-0 গোলে হারায় পিটার বাটলারের শিষ্যরা। দ্বিতীয় ম্যাচে ঋতুপর্ণা জোড়া গোলে র্যাঙ্কিংয়ে 73 ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে 2-1 গোলে হারায় লাল সবুজের জার্সিধারীরা। সেই জয়েই নিশ্চিত হয় মেয়েদের এশিয়ান কাপের টিকিট। তবে উদযাপনটা শেষ ম্যাচের জন্য জমিয়ে রেখেছিলেন বাংলাদেশের নারী ফুটবলাররা।
ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের একটি ক্লাব পৌঁছালেও যেতে পারেনি দেশটির আরেকটি দল। প্রথম দল হিসেবে শেষ চারে উঠেছে ফ্লুমিনান্স। তবে কোয়ার্টার ফাইনালে চেলসির কাছে হেরে বিদায় নিয়েছে পালমেইরা। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে হারিয়ে অঘটন ঘটিয়ে দেওয়া আল হিলালের বিদায় হয়েছে শেষ 8 থেকেই। ফ্লুমিনান্সের কাছে তারা হেরে গেছে 2-1 গোলে। ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে গোল দুটি করেন ম্যাথিউস মার্টিনেলি ও হার্কিউলেস। হিলালের হয়ে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান ফুটবলার মার্কোস লিওনার্দো। অন্য কোয়ার্টার ফাইনালে ইংলিশ জায়ান্ট চেলসির কাছেও 2-1 গোলে হেরেছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। 16 মিনিটে কোল পালমারের গোলে এগিয়ে যায় চেলসি। তবে 53 মিনিটে পালমেইরাসকে সমতায় ফেরান এস্তেফাও। 83 মিনিটে ব্রাজিলিয়ান ক্লাবটির আর্জেন্টাইন ফুটবলার আগস্তিন হিয়াউয়ের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয় দ্য ব্লুজদের। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।